নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমান্ত শহর বনগাঁ থেকে। এই বনগাঁ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শহর, এই বনগাঁ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের শহর। এই কবি সাহিত্যিক এবং ঐতিহাসিক একসময় বনগাঁ রাজপথ দিয়ে হেঁটেছেন। আজকে আমি বনগাঁর মানুষ হয়ে বনগাঁটা সম্পূর্ণ আপনাদের ঘোরাবো। তো এখন আমি উপস্থিত হচ্ছি বনগাঁ স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে কিভাবে টোটো নিয়ে একদিনে বনগাঁ ঘুরতে পারবেন সেই বিস্তারিত আলোচনাই থাকছে এই ভিডিওর মধ্যে, এবং বনগাঁর যে বিশিষ্ট স্থানগুলি রয়েছে তার যে মাহাত্ম্যগুলো রয়েছে সেটাও তুলে ধরবো আজকে ভিডিও। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে বনগাঁ স্টেশনের নতুন টিকিট কাউন্টার, এবং তার পাশ থেকে বেরিয়ে যেতে হবে আমাদের। সোজা বেরিয়ে ডান দিকে গেলেই, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে ডান দিকে গেলেই আমরা টোটো ধরতে পারবো, এবং সেই টোটো করেই সারা বনগাঁ ঘুরতে পারবো। ডান দিকে রয়েছে অনেক টোটো স্ট্যান্ড, এখান থেকে আপনারা টোটো ঠিক করে বনগাঁ ঘুরতে পারেন। আমরা চলে এসেছি বনগাঁর যে প্রথম জায়গা আপনারা ঘুরবেন এবং খুব জাগ্রত একটা কালী মন্দির, সেটা হচ্ছে 7 ভাই কালীতলা মন্দির। এই মন্দির নিয়ে অনেক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা আমি আপনাদের বলবো সংক্ষিপ্ত আকারে। তার আগে মন্দিরটা দেখে নিই। মন্দিরটা এরকম, আর এখন পৌষ মাসে বিশাল ধুমধাম করে পুজো হয়, এবং এর জন্য ব্যারিকেড করা হয়েছে পুরো মন্দির ঘুরে, মানে 3-4 রাউন্ড ঘুরে এসে মন্দিরে ঢুকতে পারবে পুজো দিতে। আর মেলাও শুরু হয়ে গেছে প্রায় এইরকমভাবে। এই 7 ভাই কালীতলা মন্দির সম্পর্কে যেই কথাটা প্রচলিত আছে সেটা হচ্ছে অবিভক্ত বাংলায় যশোরের রাজ পরিবার থেকে 7 জন ভাই, কালী কিঙ্কর, কালীচরণ, কালীপ্রসন্ন, এইরকম নামে 7 জন আপন ভাই ওইখান থেকে ডাকাতি করে, বা এই যশোরের রাজবাড়ি থেকে ডাকাতি করে আসছিলেন। তো তখন কালী মন্দিরে কালী ঠাকুর বলেছিলেন যে সব কিছু নিয়ে যাচ্ছিস যখন, আমাকে কেন ছেড়ে যাচ্ছিস। তো কালী ঠাকুরকে বা মা কালীকেও তারা নিয়ে আসেন এখানে, এবং এইখানে এসে এই পুরোপুরি মিছামতি নদীর পাশে যে বটগাছ রয়েছে সেই বটগাছের নিচে প্রতিষ্ঠা করতে বলেন। সেখানেই প্রতিষ্ঠা করা হয় কালী মন্দিরকে বা কালী ঠাকুরকে। মা কালীকে তখন থেকে এইরকমভাবে পুজো দেওয়া হয়। তাও প্রায় 100 বছরের পুরনো ঘটনা, এটা 100 বছরের বেশি পুরনো ঘটনা। এবং তখন থেকেই পৌষ মাসের প্রতি শনি এবং মঙ্গলবার ধুমধাম করে পুজো হয়, এবং পুরো মেলা বসে মাঠে। এই যে মেলার সেই চিত্র, পৌষ মাস সবে শুরু হয়েছে এবং মেলাটাও শুরু হয়ে গেছে। আরেকটা কথা বলে রাখি, এইখানকার মা কালী খুবই জাগ্রত, মানে যে যা মনস্কামনা পূর্ণ করে তাদের সমস্ত মনস্কামনা এখানে পূর্ণ হয়। ঠিক আগে এসে একটা জায়গা রয়েছে, এটা হচ্ছে রেল ব্রিজ। এটাও খুব দেখার মতো জায়গা, এবং এর উপরে উঠে আপনারা দেখতেও পারেন। এটা ইছামতি নদীর উপরে রেল ব্রিজটা নির্মাণ করা হয়েছে, আমি দেখাচ্ছি উঠে। মোটামুটি পায়ে হেঁটে যাতায়াত করা যায়, এপার ওপার করা যায় এখানে, এবং যথেষ্ট খাড়া সিঁড়ি। এখানে মেরামত চলছে, আর মাঝখান থেকে, ঠিক রেল ব্রিজের মাঝখান থেকে সাইকেল নিয়ে আসছে। বাইক আসে না, শুধু সাইকেল আসে? বাইক আসে, ও বাইক ওঠানো কষ্ট হয়। আর এখান থেকে শুধু পায়ে হেঁটে যাওয়া যাবে? আচ্ছা, এটাই হচ্ছে ট্রেন যায়, এটা হচ্ছে ভারত বাংলাদেশ ট্রেন যায়। ভারত বাংলাদেশ বলতে মৈত্রী এক্সপ্রেস এটা দিয়ে যাতায়াত করে। মৈত্রী এক্সপ্রেস প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এটা দিয়ে যাতায়াত করে। আর এইটা করা হয়েছে শুধুমাত্র পায়ে হাঁটার, এইটা করা হয়েছে ওপাশ থেকে এপাশের সংযোগ স্থাপন করার জন্য। আর এখন মেলা চলছে, ওর জন্যে কচুরিপানাও সাফ চলছে। তো ওপারে আমরা যাচ্ছি তার একটাই কারণ, এই ব্রিজটায় উঠে আপনারা ব্রিজের সৌন্দর্য নিতে পারেন, এবং যতদূর চোখ যাচ্ছে এদিকে মনে হচ্ছে পুরো মাঠ হয়ে গেছে, এত কচুরিপানা জমে আছে ইছামতি নদীর ওপরে। যখন বর্ষাকাল থাকে তখন এই কচুরিপানাগুলো থাকে না, তখন এই সৌন্দর্য আরও বেশি সুন্দরভাবে বোঝা যায়। তো ওপারে যাচ্ছি, ওপারে আরেকটা কালী মন্দির রয়েছে, যেটা হচ্ছে 10 হাতলা কালী, মানে একটাই মাত্র সারা বনগাঁয় একটাই মাত্র কালী মন্দির রয়েছে, যেটায় 10 হাত কালী। এই মন্দিরের থেকেও এই মন্দিরটা যেটা এখন আমরা যাচ্ছি সেটা বেশি পুরনো। আগেকার দিনে ডাকাত কালী মন্দির নামেই পরিচিত ওটা। ডাকাতরা পুজো করতে, ডাকাত করতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিয়ে যেতেন। তো আমরা সেদিকেই এখন চলেছি। তো আমরা ওই পাশ থেকে এই পারে ব্রিজটা বেয়ে চলে এলাম, এবং এপারে যে কালী মন্দিরটা রয়েছে সেই কালী মন্দিরের কালী ঠাকুর দর্শন করানোর জন্যই আপনাদের এপাশে আসা।
আমরা দুদিকে দুটো কালী মন্দির দর্শন করলাম, মা কালীর মূর্তিও দর্শন করলাম। দর্শন করে এবার আমরা যাচ্ছি ওই পারে আমাদের গাড়ি রাখা রয়েছে। ওই পার থেকে আমরা যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে। এটা প্রথম এবং দ্বিতীয় বলা যায়, 1 নাম্বার এবং 2 নাম্বার যে ঘোরার জায়গাটা সেটা। এবার আমরা যাব পরের জায়গাটায়। কালীতলা মন্দির ছিল এইদিকে এবং এখান থেকে বেরিয়ে এসে বারুইপল্লী লোকনাথ মন্দির। তো লোকনাথ মন্দিরের সামনে একটা বড় শিব ঠাকুরের মূর্তি স্থাপন করা রয়েছে। এই শিব ঠাকুরের মূর্তিটাই বনগাঁর মধ্যে সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড় শিব ঠাকুরের সম্পূর্ণ মূর্তি, এবং তার সামনে শিব পার্বতী এবং গণেশের আরেক পাথরের মূর্তি স্থাপন করা রয়েছে। আর এই বড় মূর্তিটা পুরো ফাইবারের। আর এই মূর্তির পেছনেই রয়েছে লোকনাথ মন্দির, এবং এই মাঝে কিছু মাছ ছাড়া রয়েছে, মাছ এবং কচ্ছপও ছাড়া রয়েছে। মাছগুলো আমাদের দেখে ডুবে গেল। মাছ এবং কচ্ছপের মধ্যে রয়েছে। আর এর পেছনেই রয়েছে পুরো একটা লোকনাথ বাবার মন্দির, যেটা খুব জাগ্রত। প্রতি বছর এইখান থেকে গঙ্গায় জল আনতে যাওয়া হয়, বেশ ধুমধাম করে সমারোহের সাথেই পুজো অনুষ্ঠিত হয় এখানে। তো আমরা নিচ থেকে সেই লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করব। এখানে আপনারা পুরো প্রসাদ নিতে পারেন। যারা বনগাঁয় ঘুরতে আসবেন তারা সকালবেলা বনগাঁয় ঘোরার সময় এই যে লোকনাথ বাবার মন্দির, এখানেই যে ভক্ত বা যে পূজারী আছে ওনাকে বললে এখান থেকে প্রসাদের কুপনটা কেটে দিতে পারেন। প্রসাদের কুপন কেটে নিলে ওই 60 টাকা 65 টাকার বিনিময়ে যদি কুপন কাটেন, তাহলে পুরো বনগাঁ ঘুরে আপনারা যখন আবার চলে যাবেন তখন ওই প্রসাদটা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। মোটামুটি এখানে প্রসাদের কুপন কাটা হয় ওই 10টা থেকে 11টার মধ্যে, এবং প্রসাদ দেওয়া শুরু হয় 1টার পরে। 1টা থেকে 2টো 2:30 পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। তো আমরা লোকনাথ বাবার বা বাবা লোকনাথের মূর্তিটা আপনাদের দেখাই। পুরো শ্বেত পাথরের তৈরি বাবা লোকনাথের মূর্তি, এবং তার পাশে রয়েছে মহাদেবের একটা শিবলিঙ্গ। আর এ পাশে একটা ছোট লোকনাথ বাবার মূর্তি এবং নন্দী। তো এখান থেকে এখন আমরা বেরোবো, এবং এরপরে আমাদের নেক্সট যেটা গন্তব্য সেখানে যাব। পরবর্তী গন্তব্য হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বাড়ি, যে ঐতিহাসিক ছিলেন, বিখ্যাত ঐতিহাসিক, সেই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বাড়ি, সেখানে যাব। তার বাড়ির বর্তমান অবস্থা আপনাদের দেখাবো। যশোর রোডের পাশেই একটা স্কুল আছে, ছয়গড়িয়া রাখাল দাস হাই স্কুল। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সেই হাই স্কুল, তার স্মৃতির উদ্দেশ্যে এই স্কুলটা স্থাপন করা হয়েছে। আর এইটাই স্কুলের সামনে তার একমাত্র, বনগাঁর মধ্যে তার একমাত্র পুরো মূর্তি রয়েছে এখানে, সম্পূর্ণ মূর্তি, পুরো পাথরের তৈরি মূর্তি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সারা বনগাঁয় এই একটাই রয়েছে। তো এখান থেকে আমরা যাব রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে। তো আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে গেলে তাদের বাড়ি পড়বে। আমাদের পরবর্তী গন্তব্যে চলে এসেছি, বিখ্যাত ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এটা হচ্ছে তার বাড়ি। আমরা ঠিক তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। বাড়ির বাইরে থেকেই দুটো মন্দির দেখা যাচ্ছে, আমরা ভেতরে গিয়ে দেখাবো ওই মন্দিরটা। এবং বাড়ির ডান দিকে যে ভগ্নপ্রায় অংশটা রয়েছে পুরো ভেঙে ভেঙে গেছে, ছাদও ভেঙে গেছে ওদিকে। এবং বাড়ির সামনের অংশটাই, এখানে এই পাশেও দুটো পিলার ছিল, এ পাশে দুটো পিলার যেমন রয়েছে তেমন পুরোটা ভেঙে গেছে এখন। আর এই অবস্থা। আমরা ভেতরে যাব এবং দেখাবো ইতিহাসের একজন বিখ্যাত ঐতিহাসিক বলা যায়। হরপ্পা সংস্কৃতির যে মূল প্রাণকেন্দ্র মহেঞ্জোদারো, 1922 খ্রিস্টাব্দে তিনি মহেঞ্জোদারো সভ্যতা পুনরুদ্ধার করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। তো তার জন্ম, আরেকটা কথা বলে দিই, তার জন্ম কিন্তু বহরমপুরে। এবার তার জন্ম কত সালে, তার বাবা মার নাম কি, পুরো জীবনী উইকিপিডিয়ায় এমনিই পাওয়া যাবে। তবে এটা বলে রাখি, বহরমপুরে জন্ম হওয়ার পরেও এখানে এসেছিলেন সেই কাহিনীটা দুটো অন্যরকমভাবে বলা আছে। এক হচ্ছে গিয়ে তখন ওই হুসেন শাহর আক্রমণ ছিল প্রচুর, ওদিকে মুসলিম আক্রমণের সময় ওইদিকে বিশাল আক্রমণ ছিল, ওই জন্য এখানে চলে এসেছিল, এই একটা কারণ। আরেকটা কারণ বলা যায় যে ওই 3 ভাইয়ের জন্য জমিদারি এখানে কিনেছিলেন। তার বাবা ছিলেন একজন বড় উকিল এবং মা ছিলেন মুর্শিদাবাদ দেওয়ানের মেয়ে। তো জমিদারি কিনে এখানে 3 ভাইয়ের জন্য বাড়ি স্থাপন করেছিলেন এবং এখানেই বসবাস করতেন পরবর্তী সময়টা। তো সেই বাড়িটা ঢুকবো এখন। বিশাল বড় দুটো লোহার গেট রয়েছে,
লোহার ঠিক নয় এটা, হ্যাঁ লোহারই গেট, বিশাল বড় দুটো লোহার গেট। এই গেট দিয়ে ভেতরে ঢুকে যেতে হবে। ভেতরে ঢুকেই খুব সুন্দর মনোরম পরিবেশ, এবং মনোরম পরিবেশের এই পাশে যে দুটো মন্দির আমরা বাইরের দিক থেকে দেখছিলাম, সেই দুটো মন্দির, এই যে দুটো মন্দিরে এখন তালা দেওয়া রয়েছে। দুটো মন্দিরেই শিব ঠাকুর রয়েছে এবং প্রতিনিয়ত পুজো হয় এখানে। দুটো মন্দিরেই তালা দেওয়া রয়েছে। তো মন্দিরের দৃশ্যটা এইরকম। তো এইটা হেরিটেজ হিসেবে ঘোষণা হয়েছে, কিন্তু হেরিটেজ হিসেবে ঘোষণা হলেও সেই রকম যত্নর মধ্যে এটা নেই, এটা আমার দেখে মনে হচ্ছে। এর ভেতরে কিছু নার্সারি করা রয়েছে, নার্সারি করেছেন এখান থেকে গাছ ঠাছ তৈরি করে বিক্রি করার জন্য। সেই নার্সারির কাজগুলো রয়েছে এইখানটায়। ওই ছোট্ট প্যাকেটে মাটি, এখান থেকে বীজ উৎপাদন করা হবে। আর এই যে পুরো বাড়ি, আর এটা হচ্ছে মূল মন্দির যেটা, এটা হচ্ছে দুর্গা মন্দির। আগে ছিল এটা পুরোপুরি দুর্গা মন্দির। এখনও এখানে এই মন্দিরে পুজো হয়। দুর্গাপুজোর সময় এই অঞ্চলটায় বেশ সমারোহ করে পুজো হয়। একটা বেদি স্থাপন করা রয়েছে ওখানে। আর ওপরে এখানে আঁকা হয়, যে আঁকা প্রতিযোগিতা হয় পুজোর সময়, সেই আঁকা প্রতিযোগিতার আঁকাগুলো, বাচ্চাদের আঁকাগুলো পুরো মন্দিরের চারি দেওয়ালে টানানো রয়েছে এরকমভাবে। আর এইখানেও কিছু ওই গাছ তৈরি করা হয়েছে, এগুলো বিক্রি করা হবে তাই। তবে এই পরিবারের কেউ এখানে থাকেন না এখন। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সবাই থাকেন কলকাতায়। এখানে যারা রয়েছেন এই অঞ্চলটা বা এই বাড়িটা দেখাশোনা করেন, তার বিনিময়ে কিছু পারিশ্রমিক এনারা পান। তো আমরা এখান থেকে পুরো রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাড়ি ঘুরলাম এবং এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আরেকটা খুব সুন্দর জিনিস আপনাদের দেখাবো, এর পাশেই অবস্থিত। ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাড়ির পর আমরা চলে এসেছি জোড়া শিব মন্দিরে। জোড়া শিব মন্দির বলতে পরপর দুটো শিব মন্দির এরকম নির্মাণ করা হয়েছে এখানে। পুরো এই এরিয়ায় 6টা এরকম 3 জোড়া শিব মন্দির রয়েছে, মানে 6টা শিব মন্দির রয়েছে। এইখানে একটা শিব মন্দির, এখানে এক জোড়া, রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাড়িতে আরেক জোড়া, আর একটু ওই দিকে গেলে আমরা আরেক জোড়া শিব মন্দির পাবো। তো জোড়া শিব মন্দির পুরোপুরি রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাড়ির থেকেও একটু বেশি পুরনো এটা। আর এর ঠিক বিপরীতে জোড়া দুটো বটগাছ রয়েছে। এই দুটো বটগাছকে কেন্দ্র করেই এই দুটো শিব মন্দির। এটা হচ্ছে জোড়া শিব মন্দির। এর ভেতরে এখনও পুজো হয়, যেটা শিবলিঙ্গ রয়েছে ভেতরে, আমি উপরে উঠে দেখাচ্ছি। এই যে একটা শিবলিঙ্গ, এবং শিবলিঙ্গের মাথায় রূপোর বেলপাতা একটা আঁকা রয়েছে। আর আরেকটা হচ্ছে এইদিকে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করা যায়। আর এটি হচ্ছে আরেকটা শিব মন্দির, এটাও ঠিক তেমন। শিব মন্দির বা শিবলিঙ্গের মাথায় রূপোর বেলপাতা খোদাই করে লাগানো রয়েছে, মানে রূপোর বেলপাতা পুরোপুরি লাগানো রয়েছে এখানে। এবং পুজো প্রতিনিয়ত এখানে হয়। ঠাকুরমশাই ছিলেন, এই জাস্ট বেরিয়ে গেলেন ঠাকুরমশাই এখান থেকে। এই হচ্ছে জোড়া শিব মন্দিরের ব্যাপার। এখানে এসে মন শান্ত হয়ে যাবে। দারুণ সুন্দর জায়গা, পরিবেশটাও খুব সুন্দর এখানে। এই অঞ্চলে যে 6টা শিব মন্দির রয়েছে, অর্থাৎ 3 জোড়া শিব মন্দির রয়েছে, এক জোড়া রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাড়িতে, আরেক জোড়া তার সামনেই দেখালাম, আর আরেক জোড়ার সামনে এখন আমরা উপস্থিত হয়েছি। এই মন্দিরের দৃশ্যটা আরও বেশি সুন্দর। পুরোপুরি বটগাছ চারিদিক থেকে মন্দিরটাকে বেষ্টন করে রেখেছে। দুটো শিব মন্দিরের মধ্যে এই যে ডান দিকে শিব মন্দিরটা, এরা প্রত্যেকটা মন্দিরই শতাব্দী প্রাচীন মন্দির, এবং এপাশে বটগাছের গুড়ি বা ঝুড়ি মূল নেমেছে, এপাশেও তাই। আর মাঝখান থেকে পুরোপুরি 1টা 2টো 3টে 4টে এইরকমভাবে বটগাছ বেষ্টন করে রেখেছে এই শিব মন্দিরটাকে। মানে এই শিব মন্দিরগুলো শতাব্দী প্রাচীন শিব মন্দির, তবুও এখানে এখনও পুজো হয়। আমি দেখাচ্ছি মন্দিরের ভেতর যেই মূর্তি রয়েছে মহাদেবের, সেই মূর্তি। এই যে মহাদেবের মূর্তি, এবং পাশেই রয়েছে পাথরের তৈরি নন্দী মূর্তি। আর এখানে যে দরজার ডিজাইনগুলো করা রয়েছে, কাঠের তৈরি দরজা এবং শতাব্দী প্রাচীন ডিজাইন, ওর জন্য এই পাশ থেকে কিছুটা অংশ হয়ে গেছে। আর এইরকম শিব মন্দির আমি পরবর্তীটায় যাচ্ছি, পরেরটা গিয়ে দেখাচ্ছি। দরজার ডিজাইন একই রকম, এবং একই রকমভাবে এখানেও শিব মন্দির, এবং শিবের যে বেল পাতা যেটা রয়েছে, মাথায় 3টে চোখের মতো আঁকা রয়েছে, রূপোর এগুলো সম্পূর্ণ। পাশে ত্রিশূল। প্রত্যেকটা মন্দিরে এখনও পুজো হয়। খুব
সুন্দর দৃশ্য। এখানে আসলে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে, ভালো হতে বাধ্য, কারণ এই জায়গাগুলো অপরূপ সুন্দর, এই জায়গার দৃশ্যগুলো অপরূপ সুন্দর। আর এখানে যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক 500 মিটার থেকে 1 কিলোমিটার পরেই হচ্ছে বাংলাদেশ বর্ডার। আর এখান থেকে ভারতের শেষ স্টেশন যেটা পেট্রাপোল স্টেশন, সেটাও মোটামুটি 500 মিটার মতো দূরে। তো আমরা এসে গেছি বনগাঁ বা একটা শেষ রেল স্টেশন বা ভারতের শেষ রেল স্টেশন বলা যায় পেট্রাপোলে। আর তার ঠিক আগেই রয়েছে এখানে মেন্টাল হসপিটাল বা মানসিক ভারসাম্যহীন যারা, তাদের থাকার জন্য এই হাসপাতালটা করা হয়েছে বা এখানে তারাই থাকেন। 2টো বিভাগ রয়েছে এর মধ্যে, মেল ফিমেল, এবং তাদের ভেতরে বিভিন্ন চার্ট রয়েছে। তাদের ভিডিও করা যায় না, করা উচিতও নয়। তো সামনে আমরা এগোচ্ছি। এটা হচ্ছে ভারতের শেষ রেলওয়ে স্টেশন পেট্রাপোল। এদিকে যেমন রয়েছে পেট্রাপোল, ঠিক সীমানার ওপাশেই রয়েছে বেনাপোল। এখান থেকে সীমানা মোটামুটি 20 থেকে 30 মিটার এরকম দূরে। তো এই রেল স্টেশনটায় এখন ফাঁকা রয়েছে। প্রতি বৃহস্পতিবার এখান থেকে মৈত্রী এক্সপ্রেস যায় ওই দুপুরবেলা বা বিকেলবেলার দিকটায়, ওর জন্য তখন শুধু ভিড় থাকে। ওপাশ থেকে বাংলাদেশের ইঞ্জিন এইখানে দিয়ে যায় এই পর্যন্ত, এবং এইখান থেকে ভারতের ইঞ্জিন ট্রেনটাকে নিয়ে যায়। আর যাওয়ার সময় এইখান থেকে ভারতের ইঞ্জিন পুরো বেনাপোল বর্ডার পর্যন্ত দিয়ে আসে বা বেনাপোল স্টেশন পর্যন্ত দিয়ে আসে ট্রেনটাকে, এবং ওখান থেকে বাংলাদেশের ইঞ্জিন নিয়ে যায়। আর এটা হচ্ছে ভারতের শেষ রেল স্টেশন পেট্রাপোল রেল স্টেশন। আর ওই যে দূরে প্রায় 30 মিটারটা একটু বেশি হবে, প্রায় 50 মিটার মতো দূর, 50 থেকে 60 মিটার মতো দূর, ওটাই হচ্ছে সীমানা। আর এখানে হচ্ছে পেট্রাপোল যে ইআই কেবিন সেটা, আর ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিন যেটা পেট্রাপোল শিয়ালদা ডিভিশনের মধ্যে এটা পড়ে। আর এইখানে সমস্ত চেক হয়, যখন ওপাশ থেকে ট্রেন এদিকে আসে তখন এখানে নেমেই সমস্ত চেক হয়। চেক হওয়ার পরে এইখান থেকে আবার ট্রেন সরাসরি চলে যায় কলকাতা স্টেশন বা শিয়ালদা ডিভিশনের ওই স্টেশনগুলোর দিকে। আর এখানে যেমন চেক হয় ঠিক বেনাপোলে গিয়েও একই রকম চেক হয়। খুব সুন্দর এবং নিরিবিলি জায়গা এই স্টেশন, এবং এর ওপাশেই রয়েছে কিছু বাড়ি, মানে গ্রাম রয়েছে। এদিকে কয়েকটা বাড়ি রয়েছে, আর ওপাশে রয়েছে বাড়ি, কারণ ওই দিকটাই পুরো বর্ডার এরিয়ার জন্য এদিকে বাড়িঘর একটু কম। আর ওপাশে রয়েছে ছিটমহল, যেখানে প্রবেশ করা একদমই যায় না সাধারণের জন্য। যারা ওইখানে থাকে মানে মোটামুটি 13টা ঘর নিয়ে রয়েছে, 13 ঘর এরকম 7 ঘর এরকম ছিটমহল রয়েছে। ছিটমহলগুলো 2018-19 এরকম সময় হয়তো বা ঠিক আগে পরে হবে, যেগুলো বিনিময়ের মাধ্যমে ভারতে এবং বাংলাদেশে পুরোপুরি চলে এসছে। তবে পুরোপুরি বর্ডার এরিয়ার ভেতরেই ওরা রয়েছে, ওই গ্রামগুলো রয়েছে। ওখানে জমি কেনাও যায় না, জমি ওখান থেকে বেচাও যায় না, এবং ওখানে স্থায়ী কোনো নির্মাণ করা যায় না। মানে ইটের যদি পায়খানা বাথরুম করা যায় তাও ওখানে পারমিশন থাকে না, এবং জমি কেনা বেচা তো একদমই যায় না। এটা একটাই কারণ, আস্তে আস্তে যাতে ছিটমহলগুলো খালি হয়ে যায় এবং এপাশে সবাই চলে আসে। ছিটমহলগুলো খালি হলে নিরাপত্তা ব্যবস্থাটা আরও সুদৃঢ় হবে এবং গাঢ় হবে বলে মনে হয়। তো আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলে, পেট্রাপোল বেনাপোল সেই বর্ডারের পুরো কাছে। আরেকটা তথ্য জানিয়ে রাখি, এখান থেকে মৈত্রী এবং বন্ধন 2টো এক্সপ্রেসই আগে যেত, কিন্তু বর্তমানে শুধুমাত্র মৈত্রী এক্সপ্রেস আর যায় না, শুধু বন্ধন এক্সপ্রেস যায় সপ্তাহে 2 দিন, রবিবার আর বৃহস্পতিবার। সকাল 9:15টার সময় ওই কলকাতা বা চিতপুর স্টেশন থেকে ছেড়ে এইখানে 9:15টায় আসে। এখান থেকে আধ ঘন্টা 1 ঘন্টা চেকিংয়ের পর ওপাশে যায়, এবং ওপাশ থেকে আবার ওই 4:45 নাগাদ এখানে চলে এসে আবার ওই রাত্রিবেলা চিতপুর বা কলকাতা স্টেশনে চলে যায়। সপ্তাহে 2 দিন যায়, রবিবার এবং বৃহস্পতিবার। এবং প্রায়ই মাল ট্রেনগুলো বা ওই পণ্যবাহী ট্রেনগুলো এখান থেকে যাতায়াত করে। ওর কোনো নির্দিষ্ট সময় নেই কবে যায়, ওটা মোটামুটি যায় এদিক থেকে। বর্তমানে দাঁড়িয়ে আছি বর্ডারে যাওয়ার বা বনগাঁ যে পেট্রাপোল বর্ডারে যাওয়ার ঠিক আগে নাওভাঙা নদীর ওপর একটা ব্রিজে। এই যে ব্রিজ বা সেতুটা রয়েছে, এটা নাওভাঙা নদী। এখান থেকেই বনগাঁর ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে। আর এই সেতুর নিচ দিয়ে যেই নদীটা গেছে সেটা নাওভাঙা নদী, আর যেটাতে গিয়ে মিশেছে ওপাশে সেটা বেতনা নদী। তো এই ব্রিজের গুরুত্ব এতটাই, এই ব্রিজের ওপরেই নির্ভর করে এশিয়ার বৃহত্তম স্থলবন্দরের যাতায়াত পুরোপুরি। আর এই ব্রিজের যে ওপাশ থেকে পৌরসভা, বনগাঁ পৌরসভা, এবং ব্রিজের ওই পাশে গেলেই সামনে এগোলেই ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত শুরু হয়ে যাচ্ছে। তো
পেট্রোপোল বর্ডারে যাওয়ার আগে যে বাসগুলো দেখতে পাচ্ছি দেশ ট্রাভেলসের, এরকম অনেক বাস যায়, যেমন শ্যামলী, সৌহার্দ্য। এই বাসগুলো পুরোপুরি ভারত থেকে বাংলাদেশে যাত্রী নিয়ে যায়। ভারত এবং বাংলাদেশের এই আন্তর্জাতিক পরিবহন এই বাসের মাধ্যমে হয়। তো আমরা আরেকটু এগিয়ে যাব বর্ডারের দিকে। তো আমরা চলে এসেছি এশিয়ার বৃহত্তম স্থলবন্দর, যেটা হচ্ছে পেট্রাপোল বেনাপোল। এপাশে পেট্রাপোল ভারতের দিকে এবং ওই দিকে বাংলাদেশের দিকে বেনাপোল। তো ওই দিকে বেশি যাওয়া যাবে না, বেশিটা যাওয়া যাবে না, এখান থেকেই দেখানোর চেষ্টা করছি আমি। ওই যে যেই বর্ডারটা দেখা যাচ্ছে চেকপোস্ট, ওই চেকপোস্টটাই হচ্ছে পেট্রাপোল বেনাপোল। আজকে শুক্রবার, তাই আজকে ট্রান্সপোর্ট সব বন্ধ এখানে, সাধারণ মানুষের যাতায়াত হচ্ছে। আর এই পাশে যে টার্মিনালটা রয়েছে, এই যে বড় টার্মিনালটা, এটা নতুন তৈরি করা হচ্ছে। এখন যেমন যারা ওপাশ থেকে আসে বা এপাশ থেকে যায় তাদের চেকিং হয়ে কিছু জন এখানে থাকেন এবং তারপর যায়। এবং এটা যখন তৈরি হয়ে যাবে, এই বছরের 2025-এই খুলে যাবে এটা যখন তৈরি হয়ে যাবে তখন একেবারে ওদিক থেকে ঢুকে চেকিং হয়ে সমস্ত পেপারসপত্র রেডি হয়ে এপাশ দিয়ে বেরোবে, এপাশ দিয়েও একই রকম হবে। তো আমরা আরেকটু সামনের দিকে এগোবো। এই পেট্রাপোল বর্ডারের এখানে একটা খুব জাগ্রত মনসা মন্দির রয়েছে, সেদিকে যাব। তো এই জায়গাটা খুব বিখ্যাত জায়গা এবং খুব জাগ্রত একটা মন্দির। এখানে মনসা মন্দির এর একদম ভারত বাংলাদেশ বর্ডারের কাছেই মনসা মন্দিরটা অবস্থিত। আমি জুতো এখানে খুলে তারপর মনসা মন্দিরের দিকে যাচ্ছি। মনসা মন্দিরটা এখন তালা দেওয়া, এখন এখানে পুজো হয়ে গেছে। আমরা যেই সময় এসছি এখন প্রদীপ জ্বলছে, অর্থাৎ পুজো একটু আগে হয়ে গেছে। মনসা দেবীর মূর্তিটা দেখানোর চেষ্টা করছি, যতটা দেখাতে পারছি দেখাচ্ছি। তো এইখানে এই মনসা দেবীর মন্দিরে যখন মনসা দেবীর পুজো হয় তখন খুব সুন্দরভাবে ধুমধাম করে পুজো হয়। এখানে কয়েক হাজার মানুষ বসে একেবারে খিচুড়ি খান এখানে বসে, এবং এখানে 5 মুখ বা পঞ্চমুখী সাপ এখানে আসেন এবং সেই সাপ মন্দিরের ভেতর ঢোকেন এবং পুজোও করেন। খুব সুন্দর জায়গাটা, এবং এর ঠিক পেছনেই রয়েছে বর্ডার, এবং ওপাশে দেখা যাচ্ছে বাংলাদেশের যেই বাড়িঘর সেগুলো। এটাই হচ্ছে, এই তারকাটাটাই হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত। এই তারকাটার ওপাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিডিআর বা বিজিবি যারা, তাদের ক্যাম্প রয়েছে, কিছু টিনের ক্যাম্প। এপাশে যেমন আমাদের পুরোপুরি ভারতবর্ষের ক্যাম্পগুলো পাকা করা রয়েছে, ওদিকে বিজিবির ক্যাম্পগুলো টিনের ক্যাম্প। আর এই দিকে যেই বাঁশঝাড়ের ওপাশে যেই বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িগুলো পুরোপুরি বাংলাদেশের মধ্যে। আর মাঝখানে শুধুমাত্র এইটুকু জলাশয় বা ছোট্ট একটা খাল মতো রয়েছে। এই খালটা এখন পুরো কচুরিপানায় পরিপূর্ণ অবস্থায় রয়েছে। মানে পুরোপুরি ভারত বাংলাদেশ সীমান্তের একদম লাগোয়া বা কাছেই দাঁড়িয়ে আছি আমরা। আপনারা যদি বনগাঁ ঘুরতে আসেন, এই জায়গাটা অবশ্যই আসবেন, একটা অন্যরকম ফিল পাবেন বা অন্যরকম অনুভূতি পাবেন। একটা মা মনসা মন্দিরে যেই জাগ্রত মন্দির, এই সম্পর্কে আপনারা জানতে পারবেন এখানে এসে। যদি মনসা পুজোর দিন আসেন তো এখানে খোলামেলা, অনেকে আসতে পারে। তার আগে আসতে গেলে পারমিশন নিতে হয়, আমাদের ওখান থেকে পারমিশন নিয়েই আসতে হলো। এবং এই হচ্ছে এইখানকার প্রাকৃতিক অবস্থা, আর ওপাশেই বাংলাদেশ। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পেট্রাপোল বর্ডার এবং নোম্যান্স ল্যান্ড যেটা 0 পয়েন্ট, সেখানে যাওয়ার চেষ্টা করব। তো পেট্রাপোল বর্ডারটা ঘুরলাম। বর্ডারের নোম্যান্স ল্যান্ড বা 0 পয়েন্টে ছবি তোলা যায় গিয়ে, কিন্তু ভিডিও করার কোনো পারমিশন নেই, এটা করা উচিত নয়। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে এখান থেকে পরবর্তী আমাদের যে ডেস্টিনেশন আছে বা বনগাঁ ভ্রমণের পরবর্তী যে ভ্রমণ স্থান আছে সেদিকে যাব। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রায় ব্রিজ নামে পরিচিত, এবং বনগাঁর যে দুটো সেতু রয়েছে, দুটো পাড়ের মধ্যে, ইছামতি দুটো পাড়ে যোগাযোগের জন্য দুটো সেতু রয়েছে। একটা হচ্ছে রাখালদাস ব্রিজ, একটা রায় ব্রিজ। এই রায় ব্রিজটা নির্মাণ করা হয়েছিল 1971 সালে। 71 সালে ওই বাংলাদেশের যুদ্ধের সময়, পাকিস্তানের সঙ্গে যখন বাংলাদেশের যুদ্ধ চলছিল, তখন কাঠের একটা ব্রিজ নির্মাণ করা হয়েছিল, এটা রায় ব্রিজ। এখান থেকে শুধুমাত্র সৈন্য পরিবহনের জন্য, বাংলাদেশের সৈন্য সাপ্লাইয়ের জন্য এই ব্রিজটা করা হয়েছিল। এবং এই ব্রিজে একটা মাঝখানে এমন নাট ছিল
যদি ওই দিক থেকে পাকিস্তান আক্রমণ করতো বা শত্রুদের আক্রমণ হতো, তাহলে সে একটা নাট খুললেই পুরো এই ব্রিজটা ভেঙে পড়ে যেত। ওর জন্য এই ব্রিজটা যখন আজ থেকে 10 থেকে 12 বছর আগে ওই কাঠের বদলে আবার নতুন করে করা হলো, তাই ভালো এরকম করা হলো, তখন যারা কাজ করছিল তারা এই বিষয়টা বা এই মেকানিজমটা জানতো না। ওর জন্যে তখন ওই খুলতে খুলতে হঠাৎ করে ওই নাটটা খুলে দেয় এবং পুরো ব্রিজটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তখন বেশ কিছু শ্রমিকের প্রাণহানি হয়েছিল এই ঘটনার জন্য। এবং বনগাঁ থানার ঠিক সামনেই এই ব্রিজ এবং এর সামনেই রয়েছে নীলদর্পণ। আর এটাই হচ্ছে সেই রায়ের ব্রিজ, পুরনো কাঠের রায়ের ব্রিজ, এখন এরকম করা হয়েছে। বনগাঁ ভ্রমণের আজকের দিনে আমরা শেষ চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এটা হচ্ছে ব্যারাকপুরে অবস্থিত স্মৃতির রেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসতবাড়ি। এটা বসতবাড়িতে স্থাপন করা হয়েছিল 1940-এ। বসতবাড়ি স্থাপন করা হয়েছে 1940-এ, নাকি এটা রিনোভেট করা হয়েছে 1940-এ? নতুন করে করা হয়েছে। আর বসতবাড়ি তো অনেক আগে থেকেই ছিল। আচ্ছা, আমি যতদূর জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল মামার বাড়িতে, কাঁচরাপাড়ার কাছে কোনো একটা জায়গায় তার মামার বাড়িতে। এই কাকু রয়েছে এখানে স্থানীয় মানুষ। তো এই জায়গাটা এখন কি এরকমই থাকে? কেউ থাকে এখানে? না, এখানে কেউ থাকে না। পাশে আমরা সমরেশ মুখার্জি আছে, ওনার কাছে চাবিটা থাকে। ওনারা একটু সংরক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন ওনারাই করছেন, ওনারা করে রাখেন। আর এনার পরিবারের সবাই কোথায় থাকেন? পরিবারের পোলতা ব্যারাকপুরে থাকে। পোলতা ব্যারাকপুরে থাকে। পরিবারের কে কে থাকে ওখানে? তাও ওখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছেলের বউ আছে, মিত্রা বন্দ্যোপাধ্যায়, 2 নাতি আছে, আচ্ছা, তারাদাস বন্দ্যোপাধ্যায়, তিনাঙ্কুর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, সব ওখানে থাকে। আর এখানে এমনি আসে, তার জন্মদিনের দিন অনুষ্ঠান হয়, পালিত হয়, সেগুলো এখানে আসে, তাই তো? আর এমনি যারা পর্যটক বাইরে থেকে এখানে ঘুরতে আসে তারা তো আসেই সারা বছর, নিয়ত প্রত্যেক দিনই প্রচুর মানুষ আসেন, প্রচুর মানুষ আসে। আর এই আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি এই জায়গাটা আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে, পুরো শান্ত পরিবেশ এরকম। তো তার লেখা যে বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, অপরাজিত, চাঁদের পাহাড়, আরও অনেক আরণ্যক, আরও অনেক বিখ্যাত উপন্যাস তার সৃষ্টি। তার বাড়ি এখানেই, এটাই হচ্ছে তার পৈতৃক বাড়ি। আর তার জন্ম যদিও কাঁচরাপাড়ায় হয়েছিল মামা বাড়িতে, কিন্তু এটা তার পৈতৃক বাড়ি। এখানে অনেক বছর তিনি ছিলেন এবং পড়াশোনাও এখানে করেছেন। এবং এর পার্শ্ববর্তী যে বনগাঁ হাই স্কুল রয়েছে, বনগ্রাম উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়েই তিনি পড়াশোনা করেছিলেন। তো আমরা এখান থেকে সোজা এদিকে সেই প্রাচীন আম গাছ এবং যে গাছগাছালিগুলো দেখা যাচ্ছে সেই প্রাচীন আমলেরই, পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে। ওর জন্য এখন বেশ ভালো লাগছে এই জায়গাটা। তো এটাই হচ্ছে তার বাড়ি। তার বাড়ি বেসিক্যালি, তার বাড়ির যে অংশটা রয়েছে সেই অংশটায় কেউ থাকে না। তবে তার জন্মদিনের দিন এখানে ধুমধাম করে তার জন্মদিন পালন করা হয়। এখানে মাঝে মাঝে সাহিত্য সভা বসে। সন্ধ্যাবেলায় এসে যারা এই স্থানীয় কবি রয়েছেন, কবি সাহিত্যিক, তারা তাদের পাঠ করেন। এবং এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ একটা মূর্তি রয়েছে। তার জন্ম মৃত্যু সাল এখানেই লেখা রয়েছে, 1894, 12 সেপ্টেম্বর জন্ম এবং মৃত্যু 1950। মোটামুটি 56 বছর তিনি বেঁচে ছিলেন। আর এই পাশে রয়েছে আরেকটা আবক্ষ মূর্তি, এটা রমা বন্দ্যোপাধ্যায় বা কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইনি ছিলেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিণী এবং সাহিত্যের প্রেরণাও বলা যায়। তো এনাকে নিয়ে অনেক গল্প এখানে প্রচলিত আছে, অনেক মিথ প্রচলিত রয়েছে। তো এইখানে যে ইছামতি নদীটা রয়েছে বাসে, সেই ইছামতি নদী নিয়েও একটা উপন্যাস লিখেছিলেন ইছামতি, সেই জায়গাটায় দেখাবো। এটা হচ্ছে তার বসত বাড়ি এবং ইছামতি নদীর পাশে যেটা বিভূতিভূষণ যেই পার্কটা করা হয়েছে, সেই পার্কের ওখানে তিনি বসে লিখতেন, নদীর পাশের একদম জায়গায়, নদীর পাশে সন্ধ্যাবেলায় বসে মনোরম প্রকৃতিতে লিখতেন। সেই জায়গাটাও আমি আপনাদের দেখাবো। তো এখন এখান থেকে বেরোচ্ছি সোজা। এখান থেকে বেরিয়ে আমরা যাব বিভূতিভূষণ পার্কের ওই দিকটায় এবং ওখানে আরেকটা ব্রিজ রয়েছে, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। পুরোপুরি ওই লোহার যে দড়ি বা দড়ির ওপরে ব্রিজটা ঝুলছে, সেই ঝুলন্ত ব্রিজেও আপনাদের নিয়ে যাব। তো এখান থেকে আমরা বেরিয়ে আবার সোজা গিয়ে বাদিকে যাব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে বসে সাহিত্য রচনা করতেন, এইটা হচ্ছে সেই জায়গা। তার একটা পুরো একটা চেয়ারে বসা মূর্তি ওখানে স্থাপন করা রয়েছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে বসা একটা মূর্তি, পুরো পাথরের তৈরি, এখানে স্থাপন করা রয়েছে। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, নতুন করে একটা রেনোভেট করা হয়েছে, বিল্ডিংটা পুরনো ছিল। ওই পাশেই আমি ওই পাশে যখন যাব ওই ঝুলন্ত সেতুতে, তখন দেখানোর চেষ্টা করব কিভাবে বসে ওখানে তিনি লিখতেন, সাহিত্য লিখতেন। এবং এখন এটা বন্ধ রয়েছে, এখানে তালা দেওয়া রয়েছে। এখন কিছুদিন পর আবার এটা খুলে যাবে এবং এর ভেতরে ফুল গাছটা সেগুলো লাগানো হবে।
বিভূতিভূষণ পার্কের ঠিক পাশেই রয়েছে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজটার রাস্তা এরকম, তো এর উপর দিয়েই উঠে যেতে হবে। এবং যে এই ঝুলন্ত ব্রিজ রয়েছে এখানে লেখা রয়েছে যে ভ্যান, টোটো, রিক্সা চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তবুও কোনো বাধা বা বারণ এখানে কেউ মানে না। এরকম যেই ই রিক্সাগুলো আছে এগুলো এখান থেকে যাতায়াত করে এবং ওপরে প্রায় বেঁধে যাবে এরকম অবস্থা। মোটামুটি টোটো বেরোনোর জায়গাটুকুই এখানে রয়েছে। তো এই যাতায়াতের জন্যই এই ব্রিজগুলো বা এই ঝুলন্ত সেতুটা তাড়াতাড়ি নষ্ট হয় এবং রিপেয়ারও তাড়াতাড়ি করতে হয়। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে সামনে একটা দৃশ্য দেখা যাচ্ছে। আমি এই নারকেল গাছটা আবডাল হয়ে যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটা। ঠিক এইখানে বসে বসে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কালজয়ী সাহিত্য রচনা করেছিলেন। ঠিক এইখানে বসেই রচনা করেছিলেন ইছামতি, আরণ্যক, পথের পাঁচালী, এই সমস্ত কালজয়ী রচনা। ঝুলন্ত ব্রিজটা নড়ছে। এখানে বেসিক্যালি অনেকে আসে ফটোশ্যুটের জন্য, ফটোশ্যুটও এখানে করেন, কিন্তু এই যত বাইক টাইক যাচ্ছে ঝুলন্ত ব্রিজটা কিন্তু নড়ছে। আমি দেখানোর চেষ্টা করছি। ওই যে একটা টোটো আসছে, আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পায়ের অংশটা পুরোপুরি নড়ছে। এইরকম সুতো বা লোহার যেই দড়ি মতো করা হয়েছে, এদিকে একটা দড়ি আর এদিকে একটা দড়ি, দুটো দড়ির ওপর সমস্ত পুরো ব্রিজটা নির্ভর করছে। ওদিকে একটা যেই কাঠামো রয়েছে, এদিকে একটা, এই দুটো কাঠামো, এবং এই রকম বড় দড়ি বলা যায় একে। লোহার বিভিন্ন যেই সরু সরু তারগুলো রয়েছে সেই তার জড়ো করে এরকম বড় দড়ি করা রয়েছে, এরকম বাঁধন দিয়ে পুরো ব্রিজটা এরকম রয়েছে। ঝুলন্ত ব্রিজ, পুরোপুরি ঝুলন্ত বা ঝুলছে। তো এই ব্রিজের এখানে শীতকালে প্রচুর লোকজন আসে এখানে পিকনিক করতে বা একদিনের জন্য ঘুরতে, আনন্দ করতে। তো এই জায়গাটা খুব মনোরম জায়গা। মনোরম যেমন জায়গা, ওই মনোরম জায়গা জন্যই হয়তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই জায়গাটাকে চুজ করেছিলেন বা বিশাল আওয়াজ হচ্ছে, এই জায়গাটাকে পছন্দ করেছিলেন বা নির্বাচন করেছিলেন তার সাহিত্য সৃষ্টির জন্য। তো এখানে ইছামতি নদী চলে গেছে এদিকে দুটোই, এদিকে অনেকটা গিয়ে পারমদন ফরেস্ট, আর এদিকে গেলে বনগাঁ। আমরা সোজা চলে যাব। তো বনগাঁ স্টেশন থেকে আপনারা পুরো বনগাঁ ভ্রমণ শুরু করবেন। আর এই গোপালনগরের ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বা তার পার্কে বা এই ঝুলন্ত ব্রিজে এসে এখানেই মোটামুটি ভ্রমণ শেষ হয়ে যায়। এখান থেকে আবার ডাইরেক্ট টোটো যেটা ভাড়া করবেন আপনারা, ওখান থেকে আপনারা সবচেয়ে কাছের স্টেশন রয়েছে গোপালনগর, ওটাও ধরতে পারেন, বা গাড়ি গেলে কিচ্ছু শোনা যায় না এখানে, বা সাতবেরিয়া স্টেশনও ধরতে পারেন, সেটা রানাঘাটের মধ্যে পড়ে। রানাঘাটের এদিক থেকে আসলে গোপালনগর স্টেশনে ধরে নেবেন, কিন্তু নামার সময় বনগাঁ নামবেন, ওটাই বেটার হবে আপনাদের জন্য। আর যদি শিয়ালদা ডিভিশন থেকে আসেন বা শিয়ালদার ওদিক থেকে আসেন তাহলে বনগাঁ যাওয়াই বেটার হবে। তো এখান থেকে আবার ওখানে বনগাঁ গিয়ে এই ভ্রমণ যে পুরো শিডিউলটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।